তোমরা অনেকেই ট্রান্সপ্লান্ট করিয়ে নাও এবং তারপরে তখন তোমাদের যখন হেড ওয়াশ করার সময় হয় 10 থেকে 12 দিন বা 7 দিন পরে যখন হেড ওয়াশ তোমরা করো এবং মাথায় দেখো না অনেকটা পরিমাণে চুল তোমাদের হাতের মধ্যে চলে আসে, আর তোমরা এটা নিয়ে এতটা প্যানিক হয়ে যাও যে দাদা আমার হেয়ার ট্রান্সপ্লান্ট কি ফেল্ড হয়ে গেল। এই হোয়াটসঅ্যাপে বারবার এই প্রশ্নটা করেছো। তো দেখো, ট্রান্সপ্লান্টের পরে এই যে চুল ঝরে যাওয়া বা শক লস হওয়া, এটা কিন্তু একটা জেনারেল প্রসেসের মধ্যে পড়ে। যদি তুমি ট্রান্সপ্লান্ট করো তাহলে তোমার দেখবে ট্রান্সপ্লান্টের যে গ্রাফটগুলো তোমার বসানো হয়েছে মাথাতে, তার উপরিভাগের যে চুলগুলো আছে সেইগুলো ঝরে যাচ্ছে, কিন্তু তোমার যে গ্রাফটসগুলো ইমপ্লান্ট করা হয়েছে স্কিনের মধ্যে সেইগুলো তোমার চুলের মধ্যে থেকে যায় আর উপরের অংশটা ঝরে পড়ে যায়। যখন আমরা একটা চারা গাছ লাগাই সমস্ত পাতা ঝরে যায়, কিন্তু তার রুটস থেকে আবার নতুন করে গাছ গজায়। ঠিক সেম প্রসেস কিন্তু হেয়ার ট্রান্সপ্লান্টের জন্য প্রযোজ্য। হেয়ার ট্রান্সপ্লান্টের পরে এই ফেজটাকে বলে শক লস বা শেডিং ফেজ বলে। তো এই সময় একদম প্যানিক হওয়ার কিছু নেই, তোমার রুটস গুলো স্ক্যাল্পের মধ্যে একদম প্রপার ওয়েতেই ফিক্স হয়ে গেছে, যদি সেগুলো ভালো প্রসেস এবং ভালো টেকনিক মেনে ট্রান্সপ্লান্ট করা হয়ে থাকে। তো এটা 3 থেকে 3.5 মাস পর্যন্ত এই শক লস তো চলতেই থাকে। তুমি চাইলে একবার শক লস সম্পর্কে গুগল করেও দেখতে পারো যে হেয়ার ট্রান্সপ্লান্টের পরে শক লসটি কতদিন পর্যন্ত হয়। তো আমি একবার তোমাদের সামনে গুগল করে দেখি হেয়ার ট্রান্সপ্লান্টের পরে শক লস কতদিন হয়। দেখো, এখানে পরিষ্কার করেই বলে দিয়েছে যে হেয়ার ট্রান্সপ্লান্টের পরে চামড়ার মধ্যে যে অস্ত্রোপচার করা হয় 1 থেকে 7 দিনের মধ্যে তারা নিজে উপায়ে ঝরে যায়। তো এটা কিন্তু হেয়ার ট্রান্সপ্লান্টের একটা শক লস, একটা মিনিমাম মানে একটা নর্মাল প্রসেস। তো এটা নিয়ে প্যানিক করার কিছু নেই। তুমি যদি ট্রান্সপ্লান্ট করে থাকো 1 থেকে 3 মাস 3.5 মাস পর্যন্ত তোমার শক লস হতে পারে এবং তারপরে আবার নতুন গ্রাফট তোমার মাথায় আসবে। বাট ইনফেকশন থেকে বাঁচিয়ে রেখে চুলগুলোকে গ্রোথ ফেজে আনার চেষ্টা করো। এটা আমার তরফ থেকে একটা ছোট্ট টিপস থাকলো। আমার হেয়ার ট্রান্সপ্লান্ট সিরিজের ভিডিওগুলো দেখে আমাকে প্রশ্ন করেছে সৌম্যজিৎ দত্ত, ডিএইচআই টেকনিক নিয়ে কিছু বলুন, এটা কি এফইউর থেকে বেটার? তো দেখো, ডিএইচআই টেকনিক হচ্ছে হেয়ার ট্রান্সপ্লান্ট, যেটা বলা হয় ডাইরেক্ট হেয়ার ইমপ্লান্ট। তো এটা হচ্ছে ডিএইচআই টেকনিক। এটার মূল ফান্ডা হচ্ছে একটা চয় ইমপ্লান্টার পাওয়া যায়, যেটা দিয়ে সিলেটস মেকিং করা হয় না। গ্রাফটস গুলো তুলে এনে সেই গ্রাফটস গুলো একবার পিছন থেকে চুলগুলো অনেকটা বেশি তুলে এনে সেটা ফ্রিজের মধ্যে শর্টিং করে রেখে দেওয়া হয়। তারপরে সেই গ্রাফটস গুলো বাইরে নিয়ে এসে আবার সেইগুলো একটা চয় ইমপ্লান্টের মধ্যে ভরে তোমার মাথায় ইমপ্লান্ট করা হয়। তো এখানে কি করা হয়, তোমার সিলিটস মেকিং করা হয় না। আর অন্য পদ্ধতিতে বাট প্রসেসটা কিন্তু সেই এফইউ টেকনিকেই হচ্ছে, শুধু এখানে একটা ইমপ্লান্টার ব্যবহার করে চুলের যে ডিরেকশনটা দেওয়া যাচ্ছে ডাইরেক্ট ইমপ্লান্ট করা হচ্ছে। এবং এটা খুব একটা এক্সপার্টের কাজ। যদি তার হাত ভালোভাবে কাজ না করে তোমার কিন্তু হেয়ার লাইনও তুমি ঠিকঠাক ভাবে পাবে না। তো এক্ষেত্রে কি হয়, যখন সাফায়ার ব্লেড দিয়ে তুমি মাথায় সিলিটস মেকিং করছো তখন কিন্তু আরো বেশি সুন্দর অ্যাঙ্গুলেশন দিয়ে তোমার এই জায়গাটা ট্রান্সপ্লান্ট করা যাচ্ছে। আমার মনে হচ্ছে এটা এখন সবই প্রসেস মূলত এফইউই, তারপরে হচ্ছে তোমার ডাইরেক্ট হেয়ার ইমপ্লান্ট, এটা তোমাকে বললাম, এটাকে বলে ডিএইচআই। অবশ্যই ভালো, তবে গ্রাফটস গুলো বেশি করে তুলে নিতে হয় এবং অনেকক্ষণ সেই গ্রাফটস গুলো বাইরে থাকে। যেটা সাফায়ারের ক্ষেত্রে কি হয়, কিছু তুলে কিছু বসানো যায়, কিছু তুলে কিছু বসানো যায়। আমার মনে হয় এভাবেও ট্রান্সপ্লান্ট করে ভালো রেজাল্ট পাওয়া যায়। বাট টেকনিকটা সম্পর্কে তোমাকে ভেঙে বললাম। প্রত্যুষ মিত্র প্রশ্ন করেছে, ফিনেক্স ট্যাবলেট কি সারা জীবন খেয়ে যেতে হবে? দেখো, ফিনেক্স ট্যাবলেট সারা জীবন খেতে হবে এরকম কোনো কথা নেই। মূলত ট্রান্সপ্লান্ট করার পরে তোমার যে মাথায় আগে থেকে যে চুলগুলো ছিল সেইগুলোকে ভালো রাখার জন্য ফিনেক্স ট্যাবলেট কিছু মাস কিছু বছরের জন্য কন্টিনিউ করতে বলে। এরকম কোনো বাধ্যবাধকতা নেই যে তোমাকে কন্টিনিউ করতে হবে। আমি কি করেছি, প্রথম 3 মাস কন্টিনিউ করেছি, 7 মাসে এসে আবার 2 মাসের জন্য নিয়েছি, 12 মাসে এসে হয়তো আবার 1 মাসের জন্য নিয়েছি, কখনো কখনো উইকলি একটা দুটো ফিনেক্স ট্যাবলেট নিচ্ছি। এইরকম ভাবে ফিনেক্সটা তোমাকে কনজিউম করতে হবে যাতে তোমার কোনো এফেক্ট পড়ে না। বাট 99% মানুষের মধ্যে ফিনেক্স ট্যাবলেট নেওয়ার পরে এফেক্ট পড়ে না। কিছু কিছু মানুষের ক্ষেত্রে এফেক্ট পড়ে, সেটাও কিন্তু রিভার্সেবল। ইরেকশনের যে প্রবলেম কারোর কারো হয় সেটা ঠিক হয়ে যায়, বাট আমার এরকম কোনো প্রবলেম আমি ফেস করিনি। এটা মূলত ফিনেক্স ট্রান্সপ্লান্টের পরে। ইভেন টিল নাও আমি কিন্তু ফিনেক্স ট্যাবলেট ইউজ করছি না, আমার 3.5 বছর হয়ে গেল ট্রান্সপ্লান্টের। নেক্সট প্রশ্ন করেছে, দাদা স্ট্রেসের জন্য ডেনসিটি কমে গেলে ওটা মেডিসিনে ঠিক করা যায়? দেখো, যদি তোমার রুটস এখনো পর্যন্ত বেঁচে থাকে, পুরো ফাঁকা না হয়ে যায়, তাহলে ডেনসিটি কমে গেলে ট্রাইকোস্কোপ দিয়ে দেখলে যে তোমার ডেনসিটি ঠিকঠাক আছে, তাহলে তুমি চাইলে আবারও তোমার ওই ফাঁকা জায়গাতে মূলত বায়োটিন, ক্যালসিয়াম, তোমার মিনক্সিডিল, এই ধরনের যে মেডিসিনগুলো আছে, এই মেডিসিনগুলো চুলের গ্রোথ এবং বৃদ্ধিতে সাহায্য করে। তার মধ্যে ভিটামিন ইও অনেক বেশি কার্যকারী। এইগুলো যদি ঘাটতি থাকে তোমার হেয়ার লস হয়। আর হেয়ার ট্রান্সপ্লান্টের আগে বা পরে খুব বেশি স্ট্রেস না থাকাটাই ভালো। সব
লাইফটাকে যেমন চলছে তেমন চলতে দেওয়াই ভালো আমার মনে হয়েছে। একেবারে খুব বেশি ভেঙে পড়লে বা খুব বেশি মনে হচ্ছে যে আমি খুব বেশি কিছু ভাবছি, তখন দেখবে তোমার হেয়ার লস আরো বেশি বেশি হতে থাকছে। আর আমি ট্রান্সপ্লান্টের পরে সেটা মেনটেন করি। আর আমি বলে দিই, আমি আছি সুন্দরবন থেকে, তোমরাও চাইলে একটা ভালো ট্রান্সপ্লান্ট করতে পারো, এটাতে খুব বেশি অসুবিধা নেই। কারণ আমার প্রেজেন্ট কন্ডিশন হয়তো তোমরা দেখতেই পাচ্ছ যে ঠিক কি কন্ডিশনে আমার এখন আছে বা কি কেমন আছি আমি। তো এটাই মূলত ট্রান্সপ্লান্টের পদ্ধতি, প্রসেস সম্পর্কে তোমাকে কিছু কিছু প্রশ্নের উত্তর দিলাম। আর আমি ট্রান্সপ্লান্ট করেছিলাম 3000 গ্রাফটসের। তখন যখন করেছিলাম সেই সময়ের প্রাইস ছিল 20 টাকা নর্মালি এফি। এখন সেটা বায়ো এফি 25 টাকা থেকে 30 টাকা তোমার এফি করতে পারো। সাফায়ারে করলে 30 থেকে 35 টাকা পার গ্রাফসে করতে পারো। একটা ইনস্ট্যান্ট বুকিং প্রসেসের মধ্যে তোমাকে কত গ্রাফস লাগবে, কত খরচ হবে, পুরো একটা প্যাকেজ সিস্টেমে ক্লিনিক তোমাকে এটা প্রোভাইড করতে পারে। এটা জেনে বুঝে তুমি ট্রান্সপ্লান্ট করতে পারো কলকাতা থেকে। আর হ্যাঁ, ট্রান্সপ্লান্ট রিলেটেড যে কোনো প্রশ্ন জানতে চাইলে একেবারে বিনামূল্যে আমাকে সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে তোমরা জানতে পারো। এটার জন্য কোনো টাকা পয়সা লাগে না। আর যে কোনো পরামর্শ আমার থেকে নিতে পারো। যদি মনে হয় যে হ্যাঁ, কোনো পরামর্শ দরকার দাদা বা এটা সমস্যা হচ্ছে, তাহলে আমাকে একবার জানিও, আমি তোমাদেরকে অবশ্যই হেল্প করব। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও। এইটুকু তোমাদের কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট। দেখা হবে আর একটা নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো।